এই ওয়েব সিরিজের প্রথম পর্বে আমরা দেখেছি জঙ্গলে অদ্ভুতভাবে খুন হয়। সবার ধারণা জঙ্গলের আত্মা বনরাচি তা করছে, কিন্তু কেন? ইন্সপেক্টর ঋষি ও দুই অফিসার আয়নার ও চিত্রা তদন্তে নামে। এদিকে খুনের পর খুন হয়েই চলেছে। তারপর নমস্কার বন্ধুরা, আমি দিয়াঙ্কা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এই ভিডিওর পার্ট 1টা দেখেননি তাদের অনুরোধ করব পার্ট 1টা আগে দেখে নিতে, তাহলে বুঝতে সুবিধা হবে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। সত্য তার কোয়ার্টারে প্রচুর বার্ড ফিডার রেখেছে। সে মুখ দিয়ে আওয়াজ করলেই নানা রং বেরঙের পাখি এসে হাজির হয়, যার মধ্যে সবচেয়ে স্পেশাল একটি নীল রঙের পাখি যার নাম নীলা। সত্য আর ইরফান জঙ্গলে পোচারদের পাতা ফাঁদ দেখে, খবর পায় তারা কাছাকাছিই আছে। আর তারপরই আমরা দেখি এই পোচারদের লিডারকে, যার ইশারায় জঙ্গল থেকে হাতির দাঁত, দামি কাঠ বা পশুর চামড়া বাইরে পাচার হয়ে যায়। তারা একটি হাতিকে মেরে ফেলে রেখেছিল। ফরেস্ট অফিসারদের আসার খবর পেয়ে এরা পাত্তারি গোটায়, কিন্তু ফিরে যাওয়ার আগে বিভৎসভাবে কেটে নিয়ে যায় হাতিটার দাঁত। চায়ের ফ্যাক্টরির ওয়ার্কাররা ম্যানেজার রথিনম, যার উপর গাড়িতে অ্যাটাক হয়েছিল, তার লাশ একইভাবে জালে বাঁধা অবস্থায় জঙ্গলের কাছেই খুঁজে পায় ও পুলিশে খবর দেয়। যেহেতু রথিনামকে লাস্ট ফ্যাক্টরিতে দেখা গেছিল, তারপর আর তার খোঁজ পাওয়া যায় না, তাই ঋষি ধারণা করে যে গাড়িতেই তার উপর অ্যাটাক হয়ে থাকবে। তারা রথিনামের ভাইয়ের সাথে কথা বলে। সে জানায় যে তার দাদার শত্রু ছিল বটে, কিন্তু তারা কেউ এভাবে খুন করবে না। কথা বলার সময় বারবার তার ফোন বাজছিল। ঋষি তাকে ফোন তুলতে বলে। ফোনের অপর প্রান্তে ছিল সেই পোচারটা। সে তার কাছে টাকা চায় ও বলে টাকা না দিলে খুব খারাপ হবে। সে ঋষিকে জানায় এক ক্লায়েন্টের ফোন ছিল যে টাকা চাইছিল। রতনামের গাড়িতে একটা লম্বা চুল পাওয়া যায়, যেটাকে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়। ফরেস্ট গার্ডরা জঙ্গলের এক জায়গায় 4টে ক্যামেরাই ভাঙা অবস্থায় পায়। মেমোরি কার্ডগুলো নষ্ট হয়ে গেছিল, শুধু একটা বাদে। সত্য সেটা যখন দেখে তখন সেখানে একটা হরিণ দেখা যায়, আর তারপরই গাছ থেকে শিংওয়ালা কিছু একটা নেমে আসতে দেখা যায় এক ঝলক, আর তারপরেই হয়তো ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। ঋষিরা রথিনামের বাড়িতে আসে তদন্ত করতে। ঋষি জয়াকে দেখে গার্ডেনে মাটি খুঁড়তে। সে প্রশ্ন করলে ছোট্ট জয়া উত্তর দেয় যে বনরাচি খুব রেগে আছে, তাই সে তার বাবাকে নিয়ে গেছে। যাতে বাকিদেরকে সে কিছু না করে, তাই সে বনরাচির মূর্তিকে মাটিতে পুঁতে তারপর পুজো করবে। এদিকে আয়ানার আর চিত্রা রথিনামের লিভিং রুমে একটা বড় সড়ো আলপনা আবিষ্কার করে। রথিনামের ছেলে জানায় যে তার বাবার ধারণা ছিল যে তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যেহেতু তারা ঘরে নানা আওয়াজ শুনতে পেত আর গার্ডেনে কোনো অদ্ভুত মহিলার ছায়া দেখেছিল রথিনাম, তাই এই পুজো করানো হয়েছিল। পুলিশ মাঙ্গাইয়ের ক্রাফটের দোকান, যেখান থেকে জয়া মূর্তিটা পেয়েছিল, সেখানে সার্চ করে। সেখানে একটা বক্সের মধ্যে বনরাচির মুখোশ, শিং, শাড়ি, পরচুলা ইত্যাদি পাওয়া যায়। ঋষি মাঙ্গাইকে আটক করে। তাকে তার পরিবারের কথা জিজ্ঞেস করা হলে সে বলে যে তার বাবা মা একই গ্রামে থাকে, কিন্তু তাদের সঙ্গে তার সম্পর্ক নেই, কারণ সে যে রাস্তা বেছেছে তা তাদের পছন্দ ছিল না। যখন তাকে জিজ্ঞেস করা হয় যে বনরাচির মূর্তি ওই ছোট মেয়েটাকে সে দিয়ে এসেছিল কিনা, তার উত্তরে সে বলে যে ছোট মেয়েটা পরে নিজে এসেই মূর্তিটা নিয়ে যায়। আর বনরাচির কস্টিউমের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে সে একজন থিয়েটার আর্টিস্ট। তারা বনরাচির ওপর একটা ডান্স ড্রামা করছে, যার রিহার্সাল পাশের গ্রামে চলছে, এ তারই কস্টিউম। সত্য ঋষিকে ডেকে পাঠায় ও জঙ্গল থেকে পাওয়া সেই ভিডিও ফুটেজ দেখায়। সে জানতে চায় যে এটাই সেই মাঙ্গাই কিনা। ঋষি বলে এখানে কিছুই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, আর এত অনায়াসে গাছের চড়াটাও সবার পক্ষে সম্ভব নয়। তারা নানা কথা বলে। এমন সময় নীলা নামের যে পাখিটি ছিল সেটি সেখানে আসে, আর সত্য ঋষির সঙ্গে নীলার পরিচয় করিয়ে দেয়। গ্রামের এক সভায় গ্রামের ছেলেরা তাদের মুখিয়াকে বলে যে ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা কিচ্ছু হবে না, আমরাই বনরাচিকে শায়েস্তা করব। কিন্তু মুখিয়া বলে যে তার ফরেস্ট ডিপার্টমেন্টের ওপর সম্পূর্ণ আস্থা আছে। এদের মধ্যেই একজন ছিল যে আগে একটি ফার্মে ছাগল দেখাশোনার কাজ করত। সে মনে মনে ভাবে কয়েকদিন আগে তার কাছে সেই ফটোগ্রাফার রবার্ট এসেছিল ছাগল নিয়ে যেতে। সে প্রথমে বারণ করে, কারণ মালিক জানতে পেরে চাকরি থাকবে না, কিন্তু রবার্ট অনেক টাকার লোভ দেখালে সে রাজি হয়ে যায়। মিটিং থেকে ফেরার পথে সে মুখিয়াকে জানায় যে তার মালিক তার জায়গায় অন্য কাউকে রেখে দিয়েছে, তাই সে নিজেই 2-4টে ছাগল কিনে কিছু ব্যবসা শুরু করতে চায়। মুখিয়ার বাড়িতে ঋষিরা আসে। জানা যায় তাঁরাই বাঙ্গাইয়ের বাবা মা। মাঙ্গাইয়ের মা
কাঁদতে কাঁদতে বলেন বহুদিন নিঃসন্তান থাকার পর মাঙ্গাই ছিল তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। সে ছোটবেলা থেকেই নাচ গান করতে ভালোবাসত, কিন্তু তার বাবার তা পছন্দ ছিল না। মাত্র 19 বছর বয়সে তিনি মাঙ্গাইয়ের বিয়ে দিয়ে দেন, কিন্তু সে বিয়েও সুখের হয়নি। মাঙ্গাইকে তার বর মারধর করত। কিছুদিন পর সে সব ছেড়ে চলে আসে, কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে সে বাবার কাছে ফেরত আসেনি। এই গ্রামেই অন্য একটা বাড়িতে সে থাকে। মাঙ্গাইয়ের মা বলে তার মেয়ে খুবই ভালো এবং তারা যেন তাকে ছেড়ে দেন। ঋষি ভোরবেলা জগিং করতে করতে জঙ্গলের ভেতর দিকে চলে আসে। ক্যাথি ও তার এক সহকর্মী তখন ওখান দিয়ে অন্য জায়গায় ডিউটিতে যাচ্ছিল। ক্যাথি ঋষির সঙ্গে কথা বলতে আসে ও দেখে তার গায়ে জোঁক লেগে আছে। সে ওগুলো ছাড়াতে ছাড়াতে ঋষির কাছে এসে পড়ে, আর তখনই ঋষি পেছনে একটা জলাশয়ের ওপর শূন্যে ভিজি বা তার মৃতা প্রেমিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে প্রচন্ড এক হুঙ্কার ছাড়ে। ঋষি ক্যাথিকে সরে যেতে বলে। ক্যাথি পেছনে তাকিয়ে কিছু দেখতে পায় না, কিন্তু ঋষির কাছে ধমক খেয়ে সে সরে যায়। রাতে খবর পাওয়া যায় ক্যাথি আর তার সাথী নলিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে জঙ্গলে যাওয়া হয়, যেখানে নলিনীকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, আর ক্যাথির মোবাইল পাওয়া যায়, যেখানে নলিনী ক্যাথি আর ঋষিকে নিয়ে মজা করে ভিডিও বানাচ্ছিল। ভিডিওতে দেখা যায় হঠাৎই এক ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় ও আবছা অন্ধকারে বনরাচির মতো দেখতে কিছু একটা ক্যাথিকে টেনে নিয়ে যায়। যদিও ঋষি কিছু দূর গিয়েই সেই সবুজ পোকাদের হদিশ পায় ও জালে জড়ানো অবস্থায় ক্যাথিকে দেখতে পায়। সে তখনও বেঁচে ছিল। ঋষি ক্যাথিকে উদ্ধার করে আনে। ক্যাথিকে যখন ঋষি এ বিষয়ে জিজ্ঞেস করে, তখন সে বলে যে তাকে যখন টেনে নিয়ে যাওয়া হয় তখন সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে নিজেকে ওই গাছের সামনে আবিষ্কার করে। তার সামনে ছিল বনরাচি। ভয়ঙ্কর মুখ ছিল তার। সে তার মুখের সামনে এসে ভয়ঙ্কর চিৎকার করে, আর তারপর তার আর কিছুই মনে নেই। ঋষি যখন তাকে এসব মনের ভ্রম বলে, তখন সে বলে ঋষিও তো কিছু দেখতে পায়, তাই সে বিশ্বাস করে তাকেই এসব কিছু বলল। তখন ঋষি তার জীবনের গল্প ক্যাথিকে শোনায়। সে জানায় তার ফিয়ন্সে ভিজি ছিল ভীষণ সন্দেহবাতিক ও পজেসিভ। সবসময় তার ফোন চেক করতো, ফলো করতো। এইভাবেই সে একদিন পৌঁছে যায় সেই বারে যেখানে ঋষি কোনো একটা মিশনে গেছিল। ঋষির বারণ সত্ত্বেও সে গুলিগোলার মধ্যেই চলে আসে এবং সেখানেই গুলি লেগে ঋষির চোখের সামনেই মারা যায়। সেই সঙ্গে গুলি লাগে ঋষির চোখেও। তার চোখ নষ্ট হয়ে যায়। সে বলে সে মানতে চায়নি যে ভিজি আর নেই, তাই ভিজি তার সামনে এখনো আসে, কিন্তু এই সবই মনের ব্যাপার। যেদিন সে আর ভিজিকে দেখতে চাইবে না, সেদিন থেকে সে আর আসবে না। এদিকে গ্রামে এক মা রাতে তার মেয়ে তুলসীকে না পেয়ে খুঁজতে খুঁজতে তাকে বনরাচির মূর্তির সঙ্গে দেখে এবং অজ্ঞান হয়ে যায়। তুলসীর বাবা এক তান্ত্রিককে নিয়ে আসেন, যিনি একটি আলপনা এঁকে তার মধ্যে তুলসীকে আসতে বলেন। তুলসীও বনরাচির মতো বেঁকে চুড়ে আলপনার মধ্যে আসে। এদিকে গ্রামের লোকজন টের পেয়ে তুলসীকে মারতে আসে। তুলসী প্রথমে পালিয়ে গেলেও শেষে ধরা পড়ে এবং তাকে খুঁটিতে বেঁধে গ্রামবাসীরা মেরে ফেলার পরিকল্পনা করে, যাতে এই আত্মার হাত থেকে তারা মুক্তি পায়। গ্রামের মুখিয়া এসে তুলসীকে বাঁচান। এক নারীবাদী সংস্থা এসে চেঁচামেচি করে থানা থেকে মাঙ্গাইকেও ছাড়িয়ে নিয়ে যায়। ঋষি বলে যে এই সমস্ত খুনের মধ্যে কিছু একটা কানেকশন তো অবশ্যই আছে। এরা এমন কিছু একটা করেছে যেই কারণে হয়তো এদেরকে খুন হতে হচ্ছে, এবং এদের আত্মীয় পরিজনরা কিছু নিশ্চয়ই লুকোচ্ছে। বালার স্ত্রীকে যখন ডেকে পাঠানো হয় তখন সে প্রচন্ড রাগ করে এবং বাজারে একটি লোকের সাথে দেখা করে তাকে কিছু একটা বলে। এই সময় আয়ানার তার পিছু করে। আয়ানার সেই লোকটির পেছনে গিয়ে দেখে যে তারা জঙ্গলের ভেতর থেকে মাটি খুঁড়ে বেশ কিছু বাক্স বের করে আনছে এবং সেগুলোকে লরিতে করে পাচার করছে। সত্য আর ইরফানকে খবর দেওয়া হলে তারা লরিটা আটকায় এবং দেখে তার মধ্যে হাতির দাঁত, বাঘের চামড়া ইত্যাদি জিনিসপত্র পাচার হচ্ছে। তারা চেকপোস্টে থাকা গার্ডের বিরুদ্ধে রিপোর্ট করবে বলে ও চোরাই মাল আটক করে, কিন্তু সত্য ও ইরফান সেগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে জমা দেওয়ার পরিবর্তে জঙ্গলের ভেতর এক জায়গায় লুকিয়ে রেখে আসে। ঋষি যখন সেই ধরা পড়া পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে তখন সে বলে যে প্রচারদের চক্র অনেক বড়। বালাও
এই হাতির দাঁত, বাঘের চামড়া এগুলো ট্রান্সপোর্ট করত, কিন্তু একদিন সে সব ছাড়তে চায়। কিন্তু পোচাররা তার স্ত্রী আর ছেলেকে মারার হুমকি দেয়। বালাও পুলিশের কাছে যাওয়ার ভয় দেখায় পোচারদের, আর তারপরেই তার অ্যাক্সিডেন্ট হয়। সে আরো বলে যে বালার স্ত্রী ভেবেছিল বালার সম্বন্ধে এইসব জানলে তার ছেলের ওপর খারাপ প্রভাব পড়তে পারে আর গ্রামবাসীরাও হয়তো রেগে যেতে পারে, তাই সে এই সমস্ত কিছু লুকিয়ে। চিত্রা বলে এ সবই হলো পোচারদেরই কাজ, কিন্তু আয়ানারের বিশ্বাস বনরাচি এসবের পেছনে রয়েছে। এদিকে ফরেস্ট অফিসার ইরফান রাতে প্যাট্রোলিং এর জন্য জঙ্গলে যায়। রাতে তার ফোন আসে সত্যর কাছে, যাতে বোঝা যায় যে সে খুব বিপদে পড়েছে। সত্য তার টিম নিয়ে ইরফানকে উদ্ধার করতে যায়। সে একাই ইরফানকে খুঁজে বের করে। সে অসুস্থ হয়ে পড়েছিল। সত্য ইরফানকে পাম্প করে কোনো মতে বাঁচায়, আর তখনই পেছন থেকে কিছু আসে। সত্য গুলি চালায়। পরদিন ডিএফও নেতৃত্বে সার্চ টিম বেরোয় সত্য আর ইরফানকে খুঁজতে। সত্যর বাবাও এসে পৌঁছন এবং ইরফানের পরিবার সবাই চিন্তিত ছিল, কারণ রাত থেকে তাদের পাওয়া যাচ্ছিল না। সত্য আর ইরফানকে পোচাররা কিডন্যাপ করে এক গুমটি ঘরে রেখেছিল। এদের দলনেতা এসে জানতে চায় যে তারা ধরা পড়া জিনিসগুলো কোথায় লুকিয়ে রেখেছে। তাদের টর্চার করা হয়, কিন্তু তারা কোনো মতেই সত্যিটা প্রকাশ করে না। ঋষি সুরুলিকে জিজ্ঞেস করে যারা খুন হয়েছে তাদের সঙ্গে পচিকের কোনো সম্পর্ক ছিল কিনা, কিন্তু সে বলে যে এটা অনেক বড় চক্র, সে সবাইকে চেনে না। তবে একজনের খোঁজ সে দেয়। ঋষি, ক্যাথি, আয়নার আর চিত্রা তাকে ধরতে যায়। সে জন্তু জানোয়ারদের জীবন্ত বিদেশি ক্লায়েন্টদের কাছে বেচছিল। সে পালায় এবং কোনো মতে তাদের হাত থেকে বেরিয়ে যায়। সত্য যেখানে আটক ছিল সেখানে দরজার ফাঁক দিয়ে হঠাৎই দেখে পোচাররা একটা বাঘের বাচ্চাকে ধরে এনেছে এবং বাচ্চাটার তখনও জ্ঞান থাকা সত্ত্বেও সেই অবস্থাতেই তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে ছাল ছাড়াতে থাকে। সত্য চিৎকার করে অনেক বাধা দেওয়া সত্ত্বেও সে শোনে না। সেই দালালটা যে ঋষিদের হাত থেকে বেঁচে গেছিল একটি লজে লুকিয়ে বসেছিল। ঋষিরা তাকে ধরে ফেলে। রাথিনামের ভাইকে তাড়া করে তার থেকে জানতে পারে যে রাথিনামও এই সমস্ত পোচারদের সঙ্গে যুক্ত ছিল। সে সেখান থেকে সেই মেইন পোচারদের নাম্বার পায় এবং একটি পুরনো এস্টেটে রেড করতে যায়, কিন্তু দারোয়ান তাদের ভেতরে ঢুকতে দেয় না এবং বলে যে ম্যানেজারের সঙ্গে কথা বলে নিতে, না হলে তার চাকরি থাকবে না। তারা চলে যেতেই যাচ্ছিল, হঠাৎ সেখানে সেই নীল পাখিটা অর্থাৎ নীলা আসে, যে সত্যদেরকে খুঁজে নিয়েছিল। ঋষিরা জোর করে ভেতরে ঢোকে। পোচারদের সঙ্গে গুলি বিনিময়ের পর তাদের লিডার পালিয়ে যায়। ঋষিরা সত্যকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু ইরফানকে তারা মেরে ফেলেছিল। ইরফানের পরিবারের লোকেরা ভেঙে পড়ে। আয়নারের স্ত্রীর সাথে তার সম্পর্কটা আবার জোড়া লাগে, আর সেই সঙ্গে মন ভাঙে চিত্রার, কারণ সে সমকামী ছিল আর যে মেয়েটিকে সে ভালোবাসত তার বিয়ে হয়ে যায়। এদিকে গভর্নমেন্ট অফিসিয়ালসদের ঋষি জানায় যে এই কাজ পোচারদের নয়, তার কিছু একটা সন্দেহ হচ্ছে, কিন্তু সেটা প্রুফ করার জন্য তার সময় চাই। তারা তাকে সময় দিতে রাজি হন না, কারণ গভর্নমেন্টের সেখানে কিছু একটা ডেভেলপমেন্ট প্রজেক্টের প্ল্যান আছে যেগুলো এই কেসের জন্য আটকে ছিল। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব ঋষিকে কেসটা সলভ করতে বলেন। ঋষি হঠাৎই কিছু ক্লু পেয়ে সেই বকরিওয়ালাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। সে জানায় যে রবার্ট তার কাছ থেকে নিয়মিত ছাগল বা মুরগি নিয়ে যেত মোটা টাকার বিনিময়ে। সে তাদের হেভি নেশার ডোজ দিত। তাকে বাধা দিলেও সে শুনতো না। সেই নেশার ওষুধ খাওয়া ছাগল বা মুরগির লোভে জঙ্গলি জানোয়ার তাদের খেতে আসতো, আর খেয়ে তারাও নেশাগ্রস্ত হয়ে পড়তো। তখন তাদের স্বাভাবিক চলাফেরার শক্তি লোপ পেত এবং সেই সুযোগে রবার্ট তাদের ছবি তুলত। কিন্তু এই নেশার ওভারডোজের ফলে বেশ কিছু জানোয়ার মারাও গেছিল, কিন্তু রবার্টের তাতে কিছুই যায় আসতো না। রবার্টের মৃত্যুর পর এই লোকটি সব সময় ভয় ভয়ে থাকতো যে বনরাচি তাকেও না মেরে ফেলে, আর এই জন্যই সে সব কথা কবুল করলো ঋষির কাছে। সেই রাতে ঋষি যখন ঘুমোচ্ছিল এক অদ্ভুত আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। সে দেখে তার জানলার বাইরে সে সবুজ পোকাগুলো জাল বুনছে। সে পোকা মারার ওষুধ দিয়ে সেগুলোকে তাড়ায়, আর তখনই দেখে গার্ডেনে দাঁড়িয়ে স্বয়ং বনরাচি। বনরাচির পিছু করতে করতে ঋষি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এসে পৌঁছয় সেই গাছটার সামনে যেখান থেকে বনরাচি প্রথম বেরিয়েছিল। গাছের কোটর থেকে বনরাচি বেরিয়ে আসে এবং এগিয়ে আসে ঋষির দিকে। ঋষি তখন চলৎ শক্তি রহিত। বনরাচি ঋষির খুব কাছে এসে গর্জন করে ওঠে। ঋষি অজ্ঞান হয়ে যায়।
সকালে ঋষির চোখ খোলে বাংলোর বাগানে একরাশ হলুদ করবী ফুলের মাঝখানে। সে যে স্বপ্ন দেখছিল না তার প্রমাণ সে পায় জানলায় বোনা জাল আর মরে থাকা পোকাগুলোকে দেখে। চিত্রা জানায় যে একাম্বরম রোড কনস্ট্রাকশনের জন্য প্রচুর গাছ কাটিয়েছিল এবং যার ফলে প্রচুর জন্তু জানোয়ার গৃহহারা হয়েছিল, কিন্তু সে সমস্ত মিডিয়া এবং পলিটিশিয়ানসদেরকে আগে থেকে টাকা খাইয়ে রেখেছিল যাতে কেউ কিছু না বলে। ঋষি বলে এইসব খুনের মধ্যে এটাই হলো সবচেয়ে বড় মিল যে এদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে জঙ্গল বা জঙ্গলের জন্তু জানোয়ারদের কোনো না কোনোভাবে ক্ষতি করেছিল। ঋষি আর সত্য সেই পোচার শেখারের মৃত্যুর খবর শুনে স্পটে পৌঁছয়। দেখে যথারীতি পোচার শেখারের মৃতদেহ জালে ঘেরা অবস্থায় গাছে অর্ধেক ঝুলছে। ডিএফও বলেন তারা শেখারের এক আত্মীয়কে ধরেছেন যে তাকে পালানোর জন্য হেল্প করছিল। লোকটি জানায় শেখার তার ভাগ্নে ছিল, তাই তাকে হেল্প বাধ্য হয়েই করতে হয়েছিল তাকে। সে একটা গুহায় লুকিয়েছিল যেখানে এই লোকটি খাবার পৌঁছে দিয়ে আসার সময় বনরাচিকে দেখে এবং তড়িঘড়ি সেখান থেকে পালায়। তার ধারণা বনরাচি তাকে তার পাপের শাস্তি দিয়েছে। ঋষি, সত্য, আয়নার আর চিত্রা সেই গুহাটা এক্সপ্লোর করতে আসে যেখানে শেখারের মৃত্যু হয়েছিল। এক সময় তারা দুদলে ভাগ হয়ে গুহার দুটো মুখের দিকে যায়। সত্য আর আয়নার কিছু দূর গিয়েই সেই সবুজ পোকাদের বাসস্থান দেখতে পায় ও বেরিয়ে আসে। এদিকে চিত্রা ঋষির থেকে খানিকটা পিছিয়ে পড়ে ও প্রথমে বনরাচি ও তারপর এক মৃতদেহের মূর্তি দেখে প্রচন্ড ভয় পেয়ে পালাতে থাকে। ঋষি তাকে ধরতে গিয়ে একটা গর্তে পড়ে যায় ও সেখানে ছাই ও অজস্র মানুষের কঙ্কাল আবিষ্কার করে। তারা প্রাক্তন ডিএফওর সাথে কথা বলে জানতে পারে যে কানাগার নামে এক ট্রাইব ছিল যারা গভর্নমেন্টের কোনো প্রজেক্টের জন্য গ্রাম খালি করার কথা ছিল, কিন্তু কানাগার ট্রাইবের লোকেরা কোনো মতেই নিজেদের জায়গা ছাড়তে চায়নি। তারপর একদিন হঠাৎই সেই গ্রামে আর কাউকে দেখা যায় না। দেখা যায় পাশের গুহা থেকে ধোঁয়া বেরোচ্ছে। গুহার মুখ বন্ধ ছিল, তা খুলে দেখা যায় পুরো গ্রামের লোক অদ্ভুত এক পুজো করার পর মাস সুইসাইড করেছে। যেহেতু ভেতরের ছাই আর ধোঁয়ায় গুহার ভেতর টক্সিক হয়ে গেছিল, তাই কোনো লোক তার মধ্যে গেলেই তারা গ্রামবাসীর ভূত দেখতো বা হ্যালুসিনেট করতো, তাই তাদের কঙ্কাল সেখান থেকে বের করাও হয়। ঋষিরা যখন মুখিয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করে তখন তিনি বলেন যে কানাগার ট্রাইবের লোকেরা খুবই ভালো ছিল। তারা জঙ্গলকে ভালোবাসতো এবং আগলে আগলে রাখতো। প্রত্যেক গাছকে তারা নিজের সন্তান স্নেহে লালন করত। আহত পশু পাখিদেরও তারা চিকিৎসা করে বনে ছেড়ে দিত। গভর্নমেন্ট সেখানে এক মাইনিং প্রজেক্ট শুরু করার জন্য তাদের সরিয়ে দিতে চাইছিল, কিন্তু জঙ্গলকে বাঁচাতে তারা কিছুতেই তাদের গ্রাম ছাড়তে রাজি হয় না। তখন তাদের ওপর পোচিং, ইলিগাল নানা কাজকর্মের অভিযোগ দেওয়া হতে থাকে আর তারপরেই তারা মাস সুইসাইড করে। সব জায়গায় এই খবর পৌঁছয় এবং সারা দেশ থেকে এর প্রতিবাদ হওয়াতে মাইনিং এর কাজ বন্ধ হয়ে যায়। চিত্রা বলে যে সে তো গ্রামবাসীদের সম্পর্কে কিছুই জানতো না, তাহলে সে গ্রামবাসীদের গুহার মধ্যে কি করে হ্যালুসিনেট করত। আয়নার বলে যে প্রত্যেক মাস সুইসাইডের পেছনেই কোনো না কোনো ধর্মীয় কারণ থাকে এবং এই ক্ষেত্রেও এটা পুজো ছিল না। কানাগারের লোকজন নিজেদের বলিদান দিয়ে বনরাচিকে ডাকছিল বা জাগিয়ে দিয়েছিল। এদিকে মাইনিং এর কাজ আবার শুরু হয় বর্তমান ডিএফওর উদ্যোগে। ক্যাথির জন্মদিন পালন করা হয় অনাথ আশ্রমে, যেখানে সে বড় হয়েছিল। ঋষিও তার সাথে সেখানে যায়। ক্যাথি তাকে সেই সিস্টারের কথা বলে যার কাছে সে মানুষ হয়েছিল। বন বাংলোতে ফিরে ক্যাথি ঋষিকে তার মনের কথা জানায়। দুজনে দুজনের কাছে আসে আর তখনই বাংলোর লাইট জ্বলতে নিভতে শুরু করে। ক্যাথিকে সঙ্গে নিয়ে ঋষি স্টোর রুমে গিয়ে অ্যাটিকের মধ্যে জালে ঘেরা ডিএফওর মৃতদেহ আবিষ্কার করে। এদিকে সেই পোকাদের নিয়ে রিসার্চ করা সায়েন্টিস্ট ঋষিকে জানায় যে এক বিশেষ ধরনের গাছের থেকে নির্গত ফেরোমন দ্বারা এই পোকারা আকৃষ্ট হয় এবং দ্রুত সেখানে জাল বুনতে শুরু করে। তিনি একটি স্প্রে করে তার ডেমোও দেখিয়ে দেন। ঋষি একাই এবার সেই গুহাটা এক্সপ্লোর করতে বেরোয়। সে সেখানে একটা ছোট সুড়ঙ্গ খুঁজে পায়, যার মধ্যে দিয়ে যেতে যেতে সে সেই গাছটার খোঁজ পায় যার ফেরোমন থেকে পোকাগুলো অ্যাট্রাক্ট হয়। অবশেষে সে একটা ছোট খোলা জায়গায় আসে, কিন্তু হঠাৎই তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এবং তার মধ্যেই সে দেখতে পায় ভিজিকে। কিন্তু সে এবার নিজের মনকে শক্ত করে এবং বলে যে তোমাকে এবার আমায় ছাড়তেই হবে। নিজের মনের বাঁধন থেকে সে ভিজিকে
মুক্তি দেয় অবশেষে। আর তখনই গুহার মধ্যে আসা আলোর রশ্মি তার চোখে পড়ে। সেই পথ দিয়ে সে একটা বেরোনোর রাস্তা পায়, যেটা ছিল বনরাজির সেই গাছের কোটরটা। ঋষি আয়নারের স্ত্রী যমুনাকে কিছু ছবি দেখিয়ে জিজ্ঞেস করেন এগুলো কি। সে বলে এগুলো কানাগার ট্রাইবদের আঁকা কেভ পেন্টিং। এর মধ্যে কিছু জড়িবুটির ছবি ছিল যা কানাগার ট্রাইবরাই শুধুমাত্র জানতো কোথায় পাওয়া যায়। সেখানে একটি ফর্মুলাও ছিল যা দিয়ে কোনো পয়জন বা সিডেটিভ বানানো সম্ভব ছিল। ঋষি মোটামুটি কেসটা সলভ করে নিয়ে আসে। সে বলে যে এই ফর্মুলা ইউজ করেই কিলার ভিকটিমদের প্যারালাইজ করে দিত বা হার্ট অ্যাটাক করাতো, আর তারপরে সেই গাছে ফেরোমন ইউজ করে পোকাদের দিয়ে বডির ওপর জাল বুনিয়ে দিত। এবং যেহেতু সেটা পয়জনটা যেহেতু ন্যাচারাল ছিল, সেই জন্য সেটা কখনো অটোপসি রিপোর্টের মধ্যেও আসতো না। যখন যমুনা বলে যে এটা তো শুধুমাত্র কানাগা ট্রাইবদের পক্ষেই সম্ভব এবং তারা তো মারা গেছে, তখন ঋষি বলে যে সম্ভবত এদের মধ্যে বেশ কয়েকজন বেঁচে যায় যারা ওই গুহার সুড়ঙ্গ পথ দিয়ে সেই গাছের কোটর হয়ে বেরিয়ে এসেছিল এবং তারাই এই খুনগুলো করছে। এখন প্রশ্ন হচ্ছে তারা কারা? জঙ্গলে মাইনিং এর কাজ শুরু হয়, কিন্তু মাইনের গার্ড বাইরে বনরাজিকে দেখে পালায়। আর তখনই ঋষি, আয়নার আর চিত্রা সেখানে এসে পৌঁছয়। মাইনের ভেতরেও দুজন ওয়ার্কার বনরাজিকে দেখে। যখন তারা ভয় পেয়ে বাকিদের বলতে যায়, তখনই হঠাৎ মাইনের ছাদ খানিকটা ধসে পড়ে সমস্ত ওয়ার্কাররা সেখানে আটকা পড়ে। ঋষি আয়নার আর চিত্রাকে পাথর সরাতে বলে নিজে অন্য কোনো রাস্তায় তাদেরকে রেস্কিউ করা যায় কিনা সেটা দেখতে যায়। আর তখনই তার সামনে বনরাজি সেজে কেউ এসে দাঁড়ায়। ঋষি তাকে লক্ষ্য করে এগোতে থাকে, কিন্তু তখনই কেউ তার গায়ে কিছু একটা স্প্রে করে দেয়। আর ঋষির হাত পা অবশ হয়ে আসে এবং সে ওখানেই বসে পড়ে। দেখা যায় যে স্প্রে করেছিল সে আর কেউ নয়, ক্যাথি। ঋষির অবাক হওয়া মুখের সামনে ক্যাথির সামনে এসে দাঁড়ায় বনরাজি বেশি তুলসী। আসে আরেকজন যাকে ঋষি প্রথমেই সন্দেহ করেছিল, কারণ সেই ছিল এমন একজন যে খুব সহজেই বন বাংলোতে আসতে যেতে পারত। সেই ডিএফওর মৃতদেহ ওখানে প্ল্যান্ট করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ঋষি আগেই বলেছিল যে গুহার সেই সুড়ঙ্গটা এতই ছোট ছিল যে ওখান দিয়ে কোনো বড় কেউ গেলে ওই টক্সিক গ্যাসে তার মৃত্যু ছিল অবধারিত। অর্থাৎ যারা বেরিয়েছিল তারা ছিল বাচ্চা এবং তারা এখন 21 থেকে 35 বছরের মধ্যে হবে, আর তারাই এসব কাজ করছে। ঋষির প্রথম সন্দেহ ছিল আব্দুলের ওপর এবং সন্দেহ মতোই সে সেখানে এসে দাঁড়ায়। সেই সঙ্গে এসে দাঁড়ায় বনরাজি রূপী মাঙ্গাই, সেই ইঞ্জিনিয়ার, আর তাদের সবার লিডার সত্য। সত্যই তাদের মধ্যে সবচেয়ে বড় ছিল। সে ওখান থেকে পালায় এবং সাথে এরাও আসে। এই বাচ্চারা সোজা যায় মুখিয়ার কাছে। মুখিয়া কাউকে কিছু না জানতে দিয়ে সেই সিস্টারের কাছে এদের রেখে আসে। সেখান থেকে এদের মধ্যে যারা ছোট তাদের সবাইকেই কেউ না কেউ অ্যাডপ্ট করে নেয়। মাঙ্গাইকে অ্যাডপ্ট করেন স্বয়ং মুখিয়া। শুধু বাকি থেকে যায় সত্য আর ক্যাথি। সত্য একদিন এক ফরেস্ট রেঞ্জারকে অ্যাক্সিডেন্টের পর জড়িবুটি দিয়ে বাঁচায়, ফলে তিনিও সত্যকে নিয়ে চলে যান। শুধু ক্যাথি ওই সিস্টারের কাছে মানুষ হয়। বড় হয়ে সত্য ফরেস্ট অফিসার হয়। একদিন ইরফান তার পালিত বাবার কাছে এসে বলে যে ওই জায়গায় ডিএফও কে সম্ভবত মার্ডার করা হয়েছে এবং তার জায়গায় যে ডিএফও এসেছেন তিনি ঘুষ নেন। এইভাবে প্রচুর গাছ কেটে ফেলেছেন এবং বহু জন্তু জানোয়ারও এর ফলে মারা গেছে, এবং যাতে কেউ না জানতে পারে তাই জন্য সেই সমস্ত জানোয়ারদের দেহ পুড়িয়েও ফেলা হয়েছে। তখনই সত্য ঠিক করে নেয় যে এর প্রতিশোধ সে নেবে। চাকরি নিয়ে সে ফিরে আসে, সবাইকে একত্রিত করে, প্ল্যান বানায়। তারা পুরো টিম হিসাবে কাজ করত। মাঙ্গাই এবং মাঙ্গাইয়ের অবর্তমানে তুলসী বনরাজি সাজত, আব্দুল বা সত্য সেই আওয়াজটা করত, আর তারপরে পয়জন স্প্রে করে ভিকটিমকে প্যারালাইজ করে দিয়ে হার্ট অ্যাটাক করাতো, আর তারপরে সেই গাছের ফেরোমন স্প্রে করে পোকাদের দিয়ে জাল বোনাতো। যখন সঙ্গীতা আর তার বাচ্চার কথা জিজ্ঞেস করে ঋষি, তখন সত্য বলে যে ওটা তো আনফরচুনেট, শুধুমাত্র তাকে ভয় দেখাতে চেয়েছিল, কারণ তারা চাইছিল যাতে প্রত্যেকে জানে যে বনরাজি সব জায়গায় আসতে পারে। সমস্ত ঘটনা যখন ঋষির কাছে পরিষ্কার হয়ে গেল তখন সে আর ওঠার মতো অবস্থায় ছিল না, এবং তার উপরে ক্যাথি তার উপরে সেই গাছের ফেরোমন স্প্রে করে দেয় এবং সত্য তার উপর সেই পোকাগুলো ছেড়ে দিয়ে তাকে সেখানেই মরার জন্য ফেলে রেখে চলে যায়। কিন্তু তখনই আমরা
ফ্ল্যাশব্যাকে দেখি যে যখন আব্দুলের বাড়িতে ঋষি, আয়নার ও চিত্রা এবং যমুনা তারা সবাই মিলে গিয়ে রেড করতে গেছিল, সেখানে তারা একটা বড় পয়জনের সিলিন্ডার পায়, যেটা দেখে তারা বুঝতে পারে যে এই এত পয়জন দিয়ে তারা নিশ্চয়ই বড় কিছু করবে, অর্থাৎ সেই মাইনের ওয়ার্কারদেরকে সবাইকে একসঙ্গে তারা মারতে চাইবে। তারা যখন সেখান থেকে বেরিয়ে আসতে যায় তখন যমুনা সেখান থেকে সেই পয়জনের অ্যান্টিডোট খুঁজে পায় এবং তখনই সে তাদেরকে খাইয়ে দেয়, যাতে পরবর্তীকালে তারা যখন ওখানে মিশনে যাচ্ছে তখন যদি তাদের উপরে অ্যাটাক হয় এই পয়জনের, যাতে সেই অ্যান্টিডোটটা তখন কাজ করতে পারে। সেই কারণে ঋষিকে ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঋষির জ্ঞান ফিরে আসে এবং সে ওই জাল কেটে সঙ্গে সঙ্গে সত্যদেরকে আটকানোর জন্য বেরিয়ে আসে। এদিকে আয়নার ও চিত্রাও বাকি ওয়ার্কারদের উদ্ধার করে ঋষির কাছে আসে। তাদের সাথে কিলারদের মারামারি হয়। মারামারিতে ঋষির হাতে আব্দুল মারা যায়, আর সত্যর সঙ্গে ধস্তাধস্তির সময় ওপর থেকে ধস নেমে একটা পাইপ বুকে ঢুকে সত্যরও মৃত্যু হয়। বাকিরাও ধরা পড়ে। মাইন ওয়ার্কারদের উদ্ধার করা হয়। শেষে ঋষি বলে, সত্যেরা এই প্ল্যান তো 4 বছর আগে থেকে শুরু করে, আর বালার মৃত্যু হয়েছিল 5 বছর আগে, তাহলে বালাকে কে মারলো? তখনই আমরা দেখতে পাই ঋষি যার পিছু করতে করতে জঙ্গলে গিয়েছিল এবং মুখোমুখি হয়েছিল, সে সত্যি বনরাজি ছিল। শেষ দৃশ্যে আমরা দেখি সেই গুহার মধ্যে সেই মূর্তির আশেপাশে অদ্ভুত বেঁকে চুড়ে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে স্বয়ং বনরাজি। এই তো ছিল আমার ইন্সপেক্টর ঋষির এক্সপ্লেনেশন। এবার আমি একটুখানি বলে দিই যে কোন কোন জিনিস আমার খুব ভালো লেগেছে এই সিরিজটা, আর কোন কোন জিনিস অতটা ভালো লাগেনি। ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এখানকার প্রাকৃতিক দৃশ্য, প্রত্যেকটি ফ্রেম খুব সুন্দর ইউজ করা হয়েছে, আলোর ব্যবহার অসম্ভব ভালো, ক্যামেরার কাজ ভীষণ ভীষণ ভালো, সেই সঙ্গে অ্যাক্টরদের অ্যাক্টিং, প্রত্যেকটি অ্যাক্টর খুব খুব ভালো অ্যাক্টিং করেছে। এবং সব থেকে আমার যেটা ভালো লেগেছে যে একটা ন্যাচারাল জিনিস বজায় রাখার জন্য এখানে না অ্যাক্টরদেরকে একদম মেকআপ দেওয়া হয়নি বা খুব কম মেকআপ ইউজ করা হয়েছে, তো সেটাও আমার খুব ভালো লেগেছে এবং একটা খুব ভালো মেসেজ কনভে করে, যেটা আজকের জন্য ভীষণভাবে সময় উপযোগী। যেগুলো অতটা ভালো লাগেনি সেটা হচ্ছে গিয়ে যে 4 এবং 5-এর মাঝামাঝি সময় থেকেই পুরো জিনিসটা একটু স্লো হয়ে যায়, যেখানে যে সমস্ত মেইন ক্যারেক্টার রয়েছে তাদের পার্সোনাল লাইফের উপর বেশি ফোকাস করা হয়, যেটা অতটা ভালো লাগেনি বলতে, যেটা একটুখানি গতিটা স্লো করে দেয় মেইন যে গল্প সেটা। আমি ইচ্ছাকৃতভাবেই সেই জায়গাগুলোকে একটুখানি ছোট করে এক লাইনের মধ্যে বলে দিয়েছি বা একেবারেই বাদ দিয়ে দিয়েছি। স্পেশালি চিত্রার একটা পার্সোনাল লাইফ দেখানো আছে, সেটা বেশ বড় সড়ো, সেটা আমি অনেকটাই বাদ দিয়েছি যাতে গল্পের গতিটা স্লো না হয়ে যায়। আর শেষে ওই সত্যর ওইভাবে মারা যাওয়াটা আমার ঠিক ভালো লাগেনি, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের কি ওপিনিয়ন সেটা তোমরা আমাকে ইজিলি জানাতে পারো। এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে প্লিজ একটুখানি জানিও, কারণ প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে এটার পেছনে, ট্রাস্ট মি। তার জন্য কি করতে হবে, একটুখানি ভালো লাগলে একটু কষ্ট করে প্লিজ লাইকটা দিয়ে দিও, 1 সেকেন্ডের ব্যাপার। একটু বেশি ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে। আশা করি সবারই এই গল্পটা ভালো লাগবে। আর পরের ভিডিও দেখতে হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে, কারণ আমি এর পরে যেই সিনেমাটার এক্সপ্লেনেশন নিয়ে আসতে চলেছি সেটা খুব রিসেন্টলি রিলিজ হয়েছে, সেটা একজন বিখ্যাত অভিনেতা প্রডিউস করেছেন। তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমি কোন সিনেমার কথা বলছি। যদি গেস করতে পারো তাহলে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমি এরপরে কোন ছবির এক্সপ্লেনেশন কাম রিভিউ, যেটাকে আমি বলছি এক্স ভিউ, নিয়ে আসতে চলছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে বেল আইকনটা টং করে টিপে একটু নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই, ততক্ষণ পর্যন্ত বাই।